রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার সেই চিরন্তন সাহিত্যিক সুবাসকে মনে রেখে অমিতের জায়গায় অপূর্ব এবং লাবণ্যকে কেন্দ্র করে একটি বড়, নিবিড় ও রোম্যান্টিক গল্প নিচে দেওয়া হলো। আশা করি এই আধুনিক ধ্রুপদী প্রেমের গল্পটি আপনার ভালো লাগবে। শেষের কবিতা, বসন্তের শেষ পরিচ্ছেদ। শিলংয়ের পাহাড়িয়া রাস্তাটা সেদিন একটু বেশি কুয়াশাচ্ছন্ন ছিল। পাহাড়ি বাঁকে যখন অপূর্বের গাড়িটা আচমকা ব্রেক কষল, ঠিক তখনই উল্টো দিক থেকে আসা হালকা নীল রঙের শাড়ি পরা মেয়েটির ছাতাটা বাতাসে উড়ে গেল। মেয়েটির নাম লাবণ্য, শান্ত স্নিগ্ধ, যেন শরতের শিউলি ছড়ানো সকাল। আর অপূর্ব, সে নামের মতোই ছটফটে, অমিত সম্ভাবনায় ভরা, একটু উদ্ধত, কিন্তু মনে প্রাণে ভীষণ রোম্যান্টিক এক কবির হৃদয়ের যুবক। প্রথম আলাপ ও মনের মেঘমুক্তি। সেই দুর্ঘটনাবশত আলাপটাই ওদের প্রতিদিনের অভ্যাসে পরিণত হতে বেশি সময় নেয়নি। শিলংয়ের পাইন বনের ছায়ায় ঝরে পড়া পাতার মচমচে শব্দে ওরা হাঁটত। অপূর্ব বলতো, লাবণ্য, জীবনটা একটা গদ্যের মতো, যাকে আমরা জোর করে টেনে লম্বা করি। কিন্তু তুমি এলে মনে হয় জীবনের প্রতিটা কমা সেমিকোলনও এক একটা কবিতা হয়ে উঠছে। লাবণ্য মৃদু হেসে উত্তর দিত, তুমি বড্ড বেশি গুছিয়ে কথা বলো অপূর্ব। আমার ভয় হয় এই গোছানো কথার আড়ালে আসল মানুষটাকে আবার হারিয়ে না ফেলি। লাবণ্য ছিল গম্ভীর, পড়াশোনা আর আত্মমর্যাদার এক দুর্ভেদ্য প্রাচীর, আর অপূর্ব ছিল সেই প্রাচীর ভেঙে ভেতরে আলো নিয়ে আসা এক পশলা বৃষ্টি। অপূর্বের প্রতিটি কথায় লাবণ্য খুঁজে পেত এক অদ্ভুত আশ্রয়। সে বুঝতে পারল এই মানুষটার চোখের দিকে তাকালে পৃথিবীর সমস্ত কোলাহল স্তব্ধ হয়ে যায়। প্রেমের প্রগাঢ়তা এবং একটি দ্বিধা। দেখতে দেখতে দিনগুলো কেটে যাচ্ছিল রূপকথার মতো। চিরাপুঞ্জির মেঘ যখন ওদের ছুঁয়ে যেত, অপূর্ব লাবণ্যর হাতটা শক্ত করে ধরে বলতো, এই হাত আমি আর কোনো দিন ছাড়ব না লাবণ্য। কলকাতার ওই ধুলোবালি আর যান্ত্রিকতার মাঝে তুমিই হবে আমার নির্জন দ্বীপ। কিন্তু লাবণ্যর মনে একটা চোরা ভয় ছিল। সে রবীন্দ্রনাথের শেষের কবিতার সেই দর্শনটাকে বড্ড বেশি বিশ্বাস করত। কেতকী রইল ঘরের খরা, তাকে প্রতিদিনের জল তোলার কাজে লাগবে। আর লাবণ্য রইল দিঘির জল, সে কেবলই মনের তৃষ্ণা মেটানোর জন্য। লাবণ্য ভয় পেত বিয়ের পর সংসারের চীনা ছকে যদি অপূর্বেরই কবি মনটা মরে যায়, যদি প্রতিদিনের চীনা অভ্যাসে তাদের এই অনন্য প্রেম মলিন হয়ে যায়। একদিন সন্ধ্যায় যখন পাহাড়ে সূর্য ডুবছে এবং আকাশটা আবিরের রঙে রাঙা, অপূর্ব লাবণ্যের সামনে এসে দাঁড়াল। তার হাতে ছিল একটি বুনো ফুলের মালা। সে লাবণ্যের খোঁপা ছুঁয়ে বলল, লাবণ্য, আমি তোমাকে আমার জীবনের শেষ কবিতা বানাতে চাই। তুমি কি আমার হবে? লাবণ্যের চোখে তখন জল। সে মালাটি গ্রহণ করল, কিন্তু মনে মনে এক কঠিন প্রতিজ্ঞা করল। সে অপূর্বকে এতটাই ভালোবাসে যে সেই ভালোবাসাকে সে সংসারের দৈনন্দিনতায় সস্তা হতে দিতে চায় না। বিদায়ের সুর এবং অমর প্রেম। কলকাতায় ফেরার সময় ঘনিয়ে এলো। বিদায়ের আগের রাতে ওরা বসেছিল সেই পাইন বনের ঢালে। চাঁদটা তখন মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। লাবণ্য অপূর্বের কাঁধে মাথা রেখে বলল, অপূর্ব, আমাদের এই প্রেম কোনোদিন পুরনো হবে না, কারণ আমরা একে প্রতিদিনের অভ্যাসের খাঁচায় বন্দি করব না। অপূর্ব চমকে উঠে বলল, তার মানে কি লাবণ্য? তুমি কি আমার সাথে কলকাতায় যাবে না? লাবণ্য অপূর্বের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে শান্ত গলায় বলল, যাব না অপূর্ব। দূরে থাকলেই তো মানুষটা মনের সবচেয়ে কাছে থাকে। তুমি আমার মনের সেই আকাশ যাকে ছোঁয়া যায় না, কিন্তু যার উপস্থিতি ছাড়া বাঁচাও যায় না। আমরা যদি বিয়ে করে সংসারী হয়ে যাই, তবে হয়তো একদিন তুমি কবিতা লেখা ভুলে যাবে, আর আমি হয়ে যাব শুধুই একজন গৃহিণী। আমি আমাদের এই অনন্য রূপকথাকে বাঁচাতে চাই। অপূর্ব প্রথমে মানতে চায়নি। সে কেঁদেছে, অভিমান করেছে,
কিন্তু লাবণ্যর চোখের ভেতরের সেই গভীর নিঃস্বার্থ ভালোবাসা দেখি সে স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল লাবণ্যর এই ত্যাগ কোনো পালিয়ে যাওয়া নয়, এ হল প্রেমকে অমরত্ব দেওয়ার এক চরম সাধনা। বহু বছর কেটে গেছে। অপূর্ব এখন কলকাতার একজন প্রতিষ্ঠিত লেখক। তার প্রতিটি লেখায়, প্রতিটি কবিতায় এক অদৃশ্য নারীর ছোঁয়া পাওয়া যায়। সে আর বিয়ে করেনি। তার ড্রয়িং রুমের টেবিলে এখনও শোভা পায় শিলংয়ের সেই শুকনো বুনো ফুলের মালা। আর দূর পাহাড়ে বসে লাবণ্য এখনও প্রতিদিন বিকেলে এক কাপ চা হাতে জানলার বাইরে তাকায়। সে জানে অপূর্ব তার পাশটিতে নেই, কিন্তু অপূর্বের প্রতিটি নিঃশ্বাসে, তার সৃষ্টিতে লাবণ্য বেঁচে আছে। ওদের প্রেম পূর্ণতা পায়নি সংসারের খাতায়, কিন্তু জয়ী হয়েছে হৃদয়ের দরবারে। ঠিক যেন শেষের কবিতার সেই অমর বাণী, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়।